আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধ থামাতেই হবে, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর পুতিনকে ট্রাম্পের বার্তা। আমেরিকা আর মিত্র নয়, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের ভয়ে কাঁপছে ইসরায়েলের সেনারা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান, নিহত ২০০। যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি, ২০ মিনিটে ইসরায়েলে ৩০টি ক্ষেপণাস্ত্রের আঘাত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় এক নাটকীয় মোড় নিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি, যেখানে ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ বার্তা বা সমীকরণ পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সদ্য সমাপ্ত এক রুদ্ধদ্বার বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘ আলোচনার পর ট্রাম্প যে বার্তাটি ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে পাঠিয়েছেন তা এক কথায় বৈশ্বিক রাজনীতির জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। এতদিন ধরে চলে আসা রক্তক্ষয়ী সংঘাত, হাজারো মানুষের প্রাণহানি এবং অর্থনীতির চাকা ধীর হয়ে যাওয়ার পর ট্রাম্পের এই উদ্যোগকে অনেকেই শেষ আশা হিসেবে দেখছেন। ট্রাম্পের বার্তাটি খুব স্পষ্ট: যুদ্ধ এখনই থামাতে হবে এবং এজন্য প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও তিনি পিছু হবেন না। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের এই আল্টিমেটাম বা বার্তা আসলে কী নির্দেশ করছে? বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র একটি শান্তি প্রস্তাব নয়, বরং এটি আমেরিকার ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির একটি বড় ইঙ্গিত। ট্রাম্প সম্ভবত পুতিনকে বোঝাতে চেয়েছেন যে আলোচনার টেবিলে না বসলে রাশিয়ার জন্য অপেক্ষা করছে আরও কঠোর অর্থনৈতিক অবরোধ বা কূটনৈতিক বিচ্ছিন্নতা। আবার একই সাথে ইউক্রেনকেও হয়তো কিছু ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে বলা হয়েছে। এই দ্বিমুখী কৌশলে ট্রাম্প চাইছেন নিজেকে একজন বিশ্ব নেতা হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে, যিনি শান্তি ফিরিয়ে আনতে সক্ষম। তবে প্রশ্ন হল, পুতিন কি এই বার্তাকে সহজভাবে নেবেন, নাকি এটি মস্কোর কাছে একটি হুমকি হিসেবে গণ্য হবে? পরিস্থিতির গভীরতা বুঝতে হলে আমাদের দেখতে হবে ক্রেমলিনের প্রতিক্রিয়া কী হয়। এদিকে আটলান্টিকের ওপারের সম্পর্কের সমীকরণে ধরেছে বড় ফাটল। যে আমেরিকা একসময় ইউরোপের সবচেয়ে বিশ্বস্ত মিত্র বা বিগ ব্রাদার হিসেবে পরিচিত ছিল, সেই আমেরিকার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে ইউরোপীয় ইউনিয়ন, এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইউরোপ এখন নিজেই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং ওয়াশিংটনের কিছু সিদ্ধান্তে ইউরোপীয় নেতারা মনে করছেন যে বিপদের দিনে আমেরিকাকে আর পাশে পাওয়া যাবে না। এটি কোনো সাধারণ কূটনৈতিক মতবিরোধ নয়, বরং এটি একটি বিশাল প্যারাডাইম শিফটের ইঙ্গিত দিচ্ছে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো পরাশক্তিগুলো এখন নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে উঠে পড়ে লেগেছে। স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের কথা এখন ইউরোপের মুখে মুখে। তারা বুঝতে পারছে যে নিজেদের সীমানা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অন্যের উপর নির্ভর করে থাকা আর চলবে না। ইউরোপ জুড়ে এখন সাজ সাজ রব, প্রতিরক্ষা বাজেট বহুগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে, নতুন নতুন সমরাস্ত্র কেনা হচ্ছে এবং সাধারণ মানুষকেও মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে যে কোনো পরিস্থিতির জন্য। আমেরিকার আমেরিকা ফার্স্ট নীতির কারণে ইউরোপ নিজেকে কিছুটা এতিম মনে করছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে বাস্তবতা হল, ইউরোপের এই যুদ্ধের প্রস্তুতি বিশ্ব রাজনীতির ভারসাম্য নষ্ট করতে পারে। একদিকে রাশিয়ার হুমকি, অন্যদিকে আমেরিকার উদাসীনতা। এই দুয়ের মাঝে পিষ্ট হয়ে ইউরোপ কি তবে তৃতীয় কোনো শক্তির উত্থান ঘটাতে যাচ্ছে? যুদ্ধের প্রস্তুতি মানেই যে সংঘাত তা নয়, বরং এটি হতে পারে নিছকই আত্মরক্ষার কৌশল। কিন্তু ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, যখনই ইউরোপে ব্যাপক সামরিকীকরণ হয়েছে, তখনই বড় কোনো সংঘাতের জন্ম হয়েছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিশ্ব রাজনীতির এই মেরুকরণ। ইউরোপের এই একলা চলো নীতি কি শেষ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি এটি তাদের আরও বড় কোনো বিপদের মুখে ঠেলে দেবে? বিষয়টি নিয়ে আপনাদের বিশ্লেষণ কমেন্টে লিখুন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক নতুন এবং অভাবনীয় দৃশ্যপটের অবতারণা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, যেখানে গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের উপস্থিতির গুঞ্জন ইসরায়েলি বাহিনীর মনোবল ভেঙে দিচ্ছে এবং তাদের মধ্যে এক অজানা ভীতির সঞ্চার করেছে। এতদিন গাজা উপত্যকায় সংঘাত মূলত ইসরায়েল এবং স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও তুরস্ক এবং কাতারের মতো শক্তিশালী রাষ্ট্রগুলোর পরোক্ষ বা প্রত্যক্ষ সামরিক সংশ্লিষ্টতার খবর যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এই দুই দেশের সরাসরি যুদ্ধে নামার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক আইনের জটিল জালে আবদ্ধ, তবুও মাঠ পর্যায় থেকে আসা বিভিন্ন রিপোর্ট এবং সেনাদের অডিও লিক বা জবানবন্দি থেকে বোঝা যাচ্ছে যে ইসরায়েলি সেনারা এখন আর আগের মতো আত্মবিশ্বাসী নয়। তুরস্কের সামরিক ড্রোন প্রযুক্তি এবং কাতারের কূটনৈতিক ও লজিস্টিক প্রভাব, এই দুইয়ের সংমিশ্রণ ইসরায়েলের জন্য একটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। খবরে বলা হচ্ছে, গাজার ধ্বংসস্তূপের আড়ালে এমন কিছু সুপ্রশিক্ষিত ইউনিটের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, যাদের রণকৌশল সাধারণ মিলিশিয়াদের চেয়ে অনেক উন্নত এবং নিখুঁত। ইসরায়েলি কমান্ডারদের কপালে চিন্তার ভাঁজ পড়ার কারণ হল, যদি সত্যিই তুরস্ক বা কাতারের কোনো বিশেষ বাহিনী বা তাদের সমর্থিত এলিট ফোর্সের উপস্থিতি সেখানে থাকে, তবে এটি আর কোনো আঞ্চলিক সংঘাত থাকবে না, বরং এটি একটি বহুজাতিক যুদ্ধের রূপ নেবে। সেনাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হল অচেনা শত্রুর মোকাবিলা করা। এতদিন তারা যাদের বিরুদ্ধে লড়েছে তাদের কৌশল তাদের জানা ছিল, কিন্তু তুরস্কের সামরিক ডকট্রিন বা কাতারের কৌশলগত ফাঁদ তাদের কাছে সম্পূর্ণ নতুন। এই মনস্তাত্ত্বিক চাপ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যুদ্ধের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, সত্যিই কি মুসলিম বিশ্বের এই দুই শক্তিধর দেশ তাদের ভাইদের রক্ষায় মাঠে নিয়েছে, নাকি এটি শুধুই ভীতি ছড়ানোর কৌশল? তবে যাই হোক, ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে যে কম্পন সৃষ্টি হয়েছে তা তাদের সাম্প্রতিক পিছু হটা বা অপারেশনাল ধীরগতি দেখলেই আঁচ করা যায়। এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আমরা নিয়মিত আপডেট দিচ্ছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো ব্রেকিং নিউজ মিস না করেন। গাজার পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের নজিরবিহীন এবং ব্যাপক সামরিক অভিযানের খবর বিশ্ববিবেককে নামা দিয়েছে, যেখানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ২০০ জনেরও বেশি মানুষের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এটি পশ্চিম তীরের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী অভিযান হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। জেনিন, নাবলুস এবং রামাল্লার মতো শহরগুলোতে ইসরায়েলি বুলডোজার, ড্রোন এবং স্নাইপারদের উপস্থিতি সাধারণ মানুষের জীবনকে নরকে পরিণত করেছে। এই অভিযানের ধরন দেখে মনে হচ্ছে এটি কোনো সাধারণ তল্লাশি অভিযান নয়, বরং এটি একটি পরিকল্পিত অল আউট যুদ্ধ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে গণহত্যা বা ওয়ার ক্রাইম হিসেবে অভিহিত করার পরেও বিশ্ব নেতাদের নীরবতা বা ধীরলয় প্রতিক্রিয়া সাধারণ মানুষকে হতাশ করেছে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য, যা পরিস্থিতির ভয়াবহতা প্রমাণ করে। ইসরায়েলের দাবি, তারা সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছে, কিন্তু স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন এটি মূলত ফিলিস্তিনিদের তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার এবং তাদের প্রতিরোধ স্পৃহাকে চিরতরে দমিয়ে দেওয়ার এক নৃশংস প্রয়াস। হাসপাতালের মর্গগুলোতে জায়গা নেই, রাস্তায় পড়ে আছে মরদেহ। এমন দৃশ্য দেখে যে কারোরই হৃদয় কেঁপে উঠবে। এই অভিযানের ফলে পশ্চিম তীরে যে বারুদের স্তূপ জমেছে তা যে কোনো সময় বিস্ফোরিত হয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিশ্লেষকরা বলছেন, গাজার পর পশ্চিম তীরে এই ফ্রন্ট খোলার মাধ্যমে ইসরায়েল নিজেকেই চতুর্মুখী বিপদের মধ্যে ফেলছে, কারণ ফিলিস্তিনি যুবকরা এখন আর পিছু হটতে রাজি নয়। তারা জীবন বাজি রেখে প্রতিরোধের দেয়াল গড়ে তুলছে। এই সংঘাতের শেষ কোথায়? ২০০ তাজা প্রাণের বিনিময়ে কি কোনো নিরাপত্তা নিশ্চিত হবে, নাকি এটি প্রতিহিংসার আগুনকে আরও উস্কে দেবে? আমরা এই ঘটনার প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। সবশেষে যে খবরটি সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, তা হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি যুদ্ধের ঘোষণা, এবং এর ঠিক পরপরই মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বুকে ৩০টি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাত। এত অল্প সময়ে এত নিখুঁত এবং বিধ্বংসী হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকেও হতভম্ব করে দিয়েছে। খামেনির এই যুদ্ধ ঘোষণা কোনো সাধারণ হুমকি ছিল না, এটি ছিল বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ এবং কৌশলগত ধৈর্যের বিস্ফোরণ।
মিসাইলগুলো যখন ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলোতে আঘাত হানছিল তখন সাইরেনের শব্দে পুরো অঞ্চল প্রকম্পিত হয়ে ওঠে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ২০ মিনিটে ৩০টি মিসাইল লঞ্চ করার সক্ষমতা প্রমাণ করে যে ইরানের মিসাইল টেকনোলজি এবং লঞ্চিং প্যাডগুলো কতটা আধুনিক এবং দ্রুত গতিতে কাজ করতে সক্ষম। এই হামলার মাধ্যমে ইরান বুঝিয়ে দিল যে তারা আর প্রক্সি বা ছায়াযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রয়োজনে সরাসরি আঘাত হানতেও তারা প্রস্তুত। ইসরায়েলের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হলেও স্যাটেলাইট ইমেজ এবং স্থানীয় ফুটেজে আগুনের কুণ্ডলী এবং ধ্বংসস্তূপের চিত্র ফুটে উঠেছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সমীকরণকে এক নিমিষে বদলে দিয়েছে। আমেরিকা এবং ইউরোপ তড়িঘড়ি করে জরুরি বৈঠকে বসেছে, কারণ ইরানের এই পদক্ষেপের পর ইসরায়েল যদি পাল্টা বড় কোনো হামলা চালায় তবে তা আর আঞ্চলিক থাকবে না, বিশ্বযুদ্ধে রূপ নেবে। তেলের বাজার থেকে শুরু করে শেয়ার বাজার সবখানেই এই হামলার প্রভাব পড়তে শুরু করেছে। সাধারণ মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে, কখন কি হয়। খামেনির এই সাহসী এবং আগ্রাসী পদক্ষেপ কি মুসলিম বিশ্বের অন্য দেশগুলোকে উৎসাহিত করবে, নাকি এটি ইরানকে একা করে দেবে? উত্তেজনার পারদ এখন চরমে। আমরা এই ব্রেকিং সিচুয়েশনের ওপর কড়া নজর রাখছি।